আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। তরুণদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান প্রধান উপদেষ্টার। 12 তরুণ পেল ইউথ অ্যাওয়ার্ড। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি ভোট বানচালের মাস্টার প্ল্যান, অভিযোগ রিজভির। গণতন্ত্রের পথে উত্তরণে দেরি হলে বিপদগ্রস্ত হবে দেশ, আমির খসরু। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবি জামাতের। 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ সহ সারা দেশে 3 দিনের কর্মসূচি ঘোষণা। গত 3 মেয়াদের একতরফা জাতীয় নির্বাচনে সাবেক 3 সেনাপ্রধানের নৈতিক দায় ছিল। ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে সাংবাদিক মাহমুদুর রহমান। কাল সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত বাংলাদেশ ও ভারতীয় প্রকৌশলীদের বেতন বৈষম্যের প্রমাণ পেয়েছে দুদক। টেন্ডার অনিয়ম, মালামাল বিক্রি সহ কয়েকটি অভিযোগের অনুসন্ধান শুরু। এবং সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক অবরোধের দ্বিতীয় দিনে সরকারি অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। বাগেরহাটে হরতাল। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তরুণদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, 24-এর গণ অভ্যুত্থানে তরুণরা নেতৃত্ব দিয়েছে, আগামীতেও সকল চ্যালেঞ্জ মোকাবেলায় তারাই নেতৃত্ব দেবে। তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে না বলে জানান ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ সময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয় 12 জন তরুণকে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সীমিত সম্পদ দিয়ে নিরলস কাজ করছে তরুণরা। জুলাই আহত ও শহীদ পরিবারের 12,877 জন যুবককে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করার কথা জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে 12,877 জনকে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে। আরও উল্লেখযোগ্যভাবে আর্ন প্রকল্পের আওতায় প্রায় 9 লাখ যুবক যুবনারীর প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু হবে। একই সঙ্গে জাতীয় যুব নীতিমালা হালনাগাদ ও যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা 2025 প্রণয়ন করা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তি শুধু শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় তরুণরা অগ্রণী ভূমিকা পালন করছে। যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। এই তরুণরাই 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। তরুণরাই যুগে যুগে এই দেশের ইতিহাস রচনা করেছে। ঐক্যবদ্ধভাবে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে তরুণদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, মেধা ও সৃজনশীলতা সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আশা করি এই কাজেও আমাদের তরুণরা নেতৃত্ব দেবে। আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। এই পুরস্কার কেবল একটি স্বীকৃতি নয়, তরুণদের সাহসী নেতৃত্ব প্রদান ও দেশের জন্য নতুন কিছু করার অনুপ্রেরণা বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তোমরা আরো সাহসী হও, আরো নেতৃত্ব দাও এবং সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। পিআর পদ্ধতির দাবি নির্বাচন বানচালের সুপরিকল্পিত মাস্টার প্ল্যান বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, মানুষকে বিভ্রান্ত করতেই কিছু দল এ দাবি করছে। আরেক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটের মাধ্যমে গণতন্ত্রের পথে উত্তরণে যত দেরি হবে দেশ তত বিপদগ্রস্ত হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর দক্ষিণখানে প্রতিবন্ধী কল্যাণ সমিতি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সব শ্রেণীর মানুষকে কাজে লাগিয়ে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপির লক্ষ্য। পরে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করতে হবে, এর বাইরে গেলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। বলেন, গণ অভ্যুত্থানের পর যেসব দেশ বিভক্তির মাধ্যমে বিলম্ব করেছে তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রত্যেকটি দল তো চাহিদা থাকতেই পারে, সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। বাংলাদেশের মানুষের বহুদিন পরে মালিকানা ফিরে পাওয়ার যে প্রত্যাশা, ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার সংসদ গঠন করবে, যেটা যেই সরকার সংসদ জনগণের দায়বদ্ধ থাকবে, সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হেফাজতে ইসলামের সাবেক আমির জুনায়েদ বাবুনগরীর একান্ত সহকারী ক্যান্সারে আক্রান্ত মাওলানা এনামুল হাসান ফারুকীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, নিজেদের স্বার্থ হাসিলে কিছু দল পতিত ফ্যাসিস্টদের সাথে আঁতাত করছে। আজকে যারা এই মুহূর্তে রাজনৈতিক গেইন লাভ করার জন্য, রাজনীতিতে নিজের একটা প্লাস পয়েন্ট তৈরি করার জন্য যারা তাদের সাথে গোপনে আঁতাত করে কিছু করতে চাচ্ছেন, এটা কারো জন্যই মঙ্গলদায়ক হবে না। কারণ ওই পরাজিত শক্তির পেছনে আরেকটি বৃহত্তর শক্তি আছে, ইসলামী রাজনৈতিক দলটি। তারা বলছেন পিআরের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব, কিন্তু আজকে এই বিষয়টাকে তো প্রমিনেন্টে নিয়ে আসা, এত সামনে নিয়ে আসা, এটা তো এক ধরনের, আমি মনে করি, সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যানের দিকে আগাচ্ছে। কারো ভুল সিদ্ধান্তে স্বৈরাচার ফিরে এলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলেও সতর্ক করেন রিজভী। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনে সংসদের উচ্চ ও নিম্ন কক্ষের ভোটে পিআর পদ্ধতি চালু করা সহ 5 দফা দাবিতে 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে জামাতে ইসলামী। দুপুরে দলের মগবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, জনগণের দাবিগুলো কার্যকর করার কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার। তিনি বলেন, যারা পিআর পদ্ধতি চায় তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, সরকার দাবি না মানলে সবাইকে নিয়ে আন্দোলনের ডাক দেওয়া হবে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। রাষ্ট্রের সব বিভাগের সংস্কার অপরিহার্য। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, জাতীয় সংসদে উচ্চ ও নিম্নকক্ষে ভোটে পিআর পদ্ধতি চালু, সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান জামায়াতের নায়েবে আমির। ইলেকশন কমিশন যে বক্তব্য রেখেছেন তার বক্তব্যটা বিভ্রান্তিমূলক, এই কারণে যে আমাদের সংবিধানে প্রতি 5 বছর পর নির্বাচন হবে এই কথাটি লেখা আছে, কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন হবে এই কথাটি লেখা নাই। এইটা নির্ধারণ না করে একতরফাভাবে আগের নিয়মে ইলেকশন কমিশনের রোডম্যাপ ঘোষণা করাটা একটি অন্যায় হয়েছে বলে আমরা মনে করি। দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল। 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দাবিগুলো নির্বাচনের আগেই পূরণ করতে হবে। যৌক্তিক দাবি মানলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে জানান ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিল্প মালিকদের একটি প্রতিনিধি দল। সকালে রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ পরিচালক সাইফুল্লাহ মনসুর। এ সময় দেশের শিল্প বাণিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও পরিবেশ, সমসাময়িক চ্যালেঞ্জ, বিশেষ করে শ্রম আইন 2025 নিয়ে আলোচনা হয়। শিল্প কারখানায় স্থিতিশীলতা বজায় রাখা ও সার্বিক সহযোগিতায় সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান শিল্প মালিকরা। বৈঠকে শিল্প রক্ষার পাশাপাশি দেশের অর্থনীতিকে সচল রাখতে শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন জামাতের আমির। গত 3 মেয়াদের একতরফা জাতীয় নির্বাচন নিয়ে সাবেক 3 সেনাপ্রধানের নৈতিক দায় এড়াবার সুযোগ নেই বলে মনে করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে তিনি এ মন্তব্য করেন। মাহমুদুর রহমান বলেন, পরিকল্পিতভাবে দেশে ফ্যাসিবাদ তৈরি করা হয়েছে। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, আর 2-3 জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শিগগিরই শেষ হবে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষ্য গ্রহণ। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই আগস্টের গণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিতে প্রাণ হারায় প্রায় 1400 জন, আহত হন অসংখ্য মানুষ। সেই আন্দোলনে পতন হয় স্বৈরশাসক শেখ হাসিনার। ওই সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাষ্ট্রপক্ষের 46তম সাক্ষী হিসেবে সোমবার সাক্ষ্য দিতে আসেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। জবানবন্দিতে সাবেক 5 বিচারপতি, 5 আইজিপি, 3 নির্বাচন কমিশনার ও 3 সাবেক সেনাপ্রধান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ফ্যাসিবাদ তৈরিতে সহায়তা করেছে বলে অভিযোগ করেন আমার দেশ সম্পাদক। ফ্যাসিবাদটা অটোমেটিক তৈরি হয় নাই, ফ্যাসিবাদটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধানের সরাসরি যোগাযোগ ছিল। সাবেক দিন প্রধান যিনি সেনাপ্রধান ছিলেন তারা তো এরকম ভুয়া একতরফা নির্বাচন মেনে নিয়েছেন, শুধু মেনে নেন নাই, তারা ফ্যাসিলিটেট করেছেন। এমন তো না যে ওই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করে নাই, নির্বাচনে তো সেনাবাহিনী অংশগ্রহণ করেছিল, 2014-তে করেছে, 18-তে করেছে, 24-এ করেছে। তো যদি সেনাবাহিনী অংশগ্রহণ করে থাকে নির্বাচনে, তাহলে তার দায় তো তাকে নিতে হবে। আমি বলেছি তাদের নৈতিক দায় নিতে হবে। বহুল আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহণ শিগগিরই শেষ হবে বলে জানান চিফ প্রসিকিউটর। যেহেতু এখানে কোনো ডিফেন্সের পক্ষ থেকে সাক্ষী দেওয়ার ব্যাপার নেই, আসামি 2 জন পলাতক আছেন, আর যিনি হাজির আছেন তিনি যেহেতু দোষ স্বীকার করেছেন তিনি তো আর ডিফেন্সের সাক্ষী দেবেন না। সেই কারণে আমরা ধরে নিচ্ছি যে এখানে ডিফেন্স পক্ষের কোনো আর সাক্ষী আসবে না। আমরা মনে করি যে এই মামলায় প্রমাণের জন্য যথেষ্ট এভিডেন্স ইতিমধ্যে আদালতে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি, সুতরাং আর কোনো সাক্ষ্য তেমন বেশি প্রয়োজন নেই। সে কারণে এই বাকি 2 জনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার পরে আমরা মামলাটি সমাপ্তির জন্য প্রেয়ার করব। মঙ্গলবার এ মামলায় জুলাই গণ আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেবেন বলে জানান চিফ প্রসিকিউটর। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ভারতীয় প্রকৌশলীদের বেতন মাসে 25 লাখ টাকা আর বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের 1 লাখ টাকা। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে এমন বৈষম্যের সত্যতা পেয়েছে দুদক। বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। ওই বিদ্যুৎ কেন্দ্রের টেন্ডারে অনিয়ম, অবৈধভাবে মালামাল বিক্রি সহ বেশ কয়েকটি অভিযোগের অনুসন্ধান শুরু করেছে কমিশন। দুদক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির মুখপাত্র। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির অধীনে নির্মিত হয়েছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, কিন্তু সেখানে জনবল নিয়োগে বন্ধুত্বের পরিচয় দেয়নি ইন্ডিয়া। প্রকৌশলী থেকে শুরু করে কর্মকর্তা পর্যায়ে ভারতের 51 জন কাজ করছেন, যাদের মাসিক বেতন 25 লাখ টাকা করে। একই পদে কাজ করছেন বাংলাদেশের 230 জন, তাদের মাসিক বেতন 1 লাখ টাকা করে। এ বৈষম্য দূর করতে গত জুনে হাইকোর্টে রিট করলে রুল জারি করেন বিচারক।
এরপর রামপাল বিদ্যুৎ কেন্দ্রে অভিযান চালায় দুদক। জনবল নিয়োগে অনিয়ম সহ বিভিন্ন ত্রুটি ধরা পড়ে। এবার সেগুলোর অনুসন্ধানের সিদ্ধান্ত নিল কমিশন। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ এবং টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিদ্যুৎ কেন্দ্রের মালামাল অবৈধভাবে বিক্রয় করে অর্থ আত্মসাৎ করা সংক্রান্ত একটি আমাদের এনফোর্সমেন্ট টিম এই অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ায় এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ছাগল কাণ্ডে গ্রেফতার এনবিআর কর্মকর্তা মতিউর ও তার স্ত্রীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তারা। এনবিআর কর্মকর্তা জনাব মতিউর রহমানকে একদিনের জন্য তদন্তকারী কর্মকর্তারা রিমান্ডে এনেছেন। তো এটি রিমান্ডের কার্যক্রম চলমান আছে। রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদ ও কাজী এনাম আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জেমকন গ্রুপ কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন দপ্তর, নির্বাচন কার্যালয় ও থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সব মিলিয়ে গোটা এলাকা জুড়ে সহিংস পরিস্থিতি বিরাজ করছে। একই ইস্যুতে বাগেরহাটে পালিত হচ্ছে হরতাল। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ফরিদপুর ৪ সংসদীয় আসন থেকে ২টি ইউনিয়ন কেটে নেয়ার প্রতিবাদে গেল কয়েকদিন ধরে বিক্ষোভে উত্তাল ভাঙ্গা উপজেলাবাসী। মহাসড়ক অবরোধ করে প্রতিদিনই বিক্ষোভ সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করছে এলাকাবাসী। অবরোধ চলাকালীন সময়ে রোববার স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে আরও ফুঁসে ওঠে স্থানীয়রা। এর ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়ক থেকে আন্দোলনকারীদের উঠিয়ে দিতে গেলে বাধে বিপত্তি। তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী যানবাহন চলাচল স্বাভাবিক রাখে। দুপুর ১:৩০টার দিকে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা উপজেলা পরিষদে হামলা চালায়। এ সময় তারা নির্বাচন কার্যালয়, থানা, অফিসার্স ক্লাব সহ বিভিন্ন দপ্তর ভাঙচুর করে আগুন দেয়। সালতা নগরকান্দা আমরা যাব না, আমার দেশ আমার মাটি, আমার থানার লোক আমার থানায় থাকবে। দাবি দেওয়া মেনে না নেওয়া হয় এবং ভাঙ্গার সাথে অন্তর্ভুক্ত না করা হয় হামিদ এবং আলগি ইউনিয়ন, আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং প্রয়োজন হলে আমরা কাফনে কাপড় পরে রাস্তায় নামবো। আমরা দোয়া করি যে ভাঙ্গার মাটি ভাঙ্গা ফিরে পায়, কারণ এটা তাদের অস্তিত্ব। আশা করি তারা তাদের মাটি ফিরে পায়। থানা ও উপজেলা পরিষদে হামলা করে ভাঙচুরের ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। সম্প্রতি ফরিদপুর ৪ আসনের আলগি ও হামিরদি ইউনিয়ন দুটিকে কেটে ফরিদপুর ২ আসনের সাথে সম্পৃক্ত করা হয়। এরই প্রতিবাদে গত ১ সপ্তাহ ধরে মহাসড়ক ও রেলপথ অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন স্থানীয়রা। এদিকে বাগেরহাটে ৪টি আসন কমিয়ে ৩টি করার প্রতিবাদে সর্বদলীয় ঐক্যজোটের দেয়া ৬ দিনের কর্মসূচির চতুর্থ দিনে হরতাল পালিত হয়েছে। টানা ৩ দিনের হরতালের প্রথম দিনে জেলার ১৬টি রুটে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে না যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হরতাল শিথিল করেছে সর্বদলীয় ঐক্যজোট। জেলার দোকানপাট খোলা সহ ছোট ছোট যানবাহন চলবে বলে ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যুক্তরাজ্য থেকে নামি দামি ব্র্যান্ডের চকলেটের মোড়কের আড়ালে দেশে আসছে ভয়ঙ্কর মাদক, এমডিএমএ এবং কুশ। আর এসব মাদক সেবন করছে কম বয়সী তরুণ তরুণীরা। ডিজে পার্টি ও কালচারাল প্রোগ্রামের আড়ালে এসব মাদক কেনাবেচা করছে দেশি বিদেশি চক্র। বিপুল পরিমাণ মাদক এবং কেনাবেচা চক্রের মূল হোতা সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন GM তাসলিম। রাত হলেই রাজধানীর অভিজাত এলাকায় বিভিন্ন বাসাবাড়ি ও গেস্ট হাউসে উঠতি বয়সী ধনী শ্রেণীর তরুণ তরুণীদের নিয়ে আয়োজন করা হয় ডিজে পার্টি। এতে অংশ নিচ্ছে বেশিরভাগই বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা। এসব পার্টিতে ব্যবহার করা হচ্ছে সিনথেটিক ড্রাগ এমডিএমএ। সম্প্রতি পল্টনে ডাক বিভাগ থেকে একটি এমডিএমএর চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
যা দেশের ইতিহাসে এমডিএম এর সবচেয়ে বড় চালান। পরে এই মাদক কেনাবেচা ডিজে পার্টির আয়োজক সহ একটি চক্রের 5 জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এটা খ শ্রেণীর একটি মাদকদ্রব্য, লালচে বর্ণের এমডিএমএ ট্যাবলেট, যার বাণিজ্যিক নাম হচ্ছে এক্সট্যাসি অবলিক মলি বা হ্যাপি ড্রাগ হিসেবে এটি পরিচিত, এবং এটি একটি মূলত পার্টি ড্রাগ। ইয়াবাতে যে ক্ষতিগুলো হয় মানবদেহের, আমাদের এই যে এই ড্রাগ যেটা এমডিএমএ আমরা উদ্ধার করলাম, একই ধরনের ক্ষতি হবে এবং শক্তিটা আরো বেশি পরিমাণে আসে। সীমিত জনবল ও সীমাবদ্ধতা নিয়েও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর অঙ্গীকার ব্যক্ত করে অধিদপ্তর। তবে মাদকের থাবা থেকে বাঁচতে হলে পরিবার ও প্রতিষ্ঠানের সচেতনতা প্রয়োজন বলে মনে করেন মহাপরিচালক। অভিভাবকরা যদি সচেতন না হন তাহলে কিন্তু এটা ছড়াবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, যেখানে আমরা খবর পাচ্ছি, আমাদের ইন্টেল যেখান থেকে আমাদের আসছে, আমরা সেখানে অভিযান চালিয়ে ধরার চেষ্টা করছি। শুধু রাজধানী নয়, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের বিভিন্ন স্থানে ডিজে পার্টির আড়ালে এই মাদক কেনাবেচা ও সেবন এখন নিয়মিত ঘটনা। ওই অঞ্চলগুলোতেও অভিযান চালানো হবে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে 42 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় হল সংসদের বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে 4 জন ছেলেদের একটি হল থেকে এবং বাকিরা সবাই মেয়েদের হল থেকে নির্বাচিত হয়েছেন। এছাড়া কোনো প্রার্থী না থাকায় হল সংসদে 3টি পদ ফাঁকা রয়েছে। এবার রাকসুতে মোট ভোটার 28,905 জন, এর মধ্যে নারী 11,305 ও পুরুষ ভোটার 17,596 জন। রাকসুতে ভিপি পদে 18 জন, জিএস পদে 13 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া হল সংসদে প্রার্থী রয়েছেন 600 জন। গতকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার পর আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রাকসু নির্বাচনে প্রচারণা। এবারে নির্বাচনে ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, সাবেক সমন্বয়ক ও স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে মোট 11টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। দীর্ঘ 35 বছর পর আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে 169 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশন জানায়, এর মধ্যে চাকসুতে 97 জন, ছেলেদের হল থেকে 26 জন এবং মেয়েদের হল থেকে 46 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। প্রথম দিনে সংগৃহীত 28টি মনোনয়নপত্রের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য 26টি এবং হল সংসদের জন্য 2টি মনোনয়নপত্র বিতরণ হয়। আগামীকাল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। 35 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারে নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীদের ডোপ টেস্টের কার্ড দেওয়া হচ্ছে। পরে চবি মেডিকেলে 350 টাকা ফি জমা দিয়ে নমুনা দিতে হবে। ডোপ টেস্টে উত্তীর্ণ না হলে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। 17 সেপ্টেম্বর মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। চাকসু নির্বাচনে মোট ভোটার 27,637 জন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের সমীর। জন্ম থেকে জটিল রোগে আক্রান্ত সমীরের বয়স 33 হলেও উচ্চতায় এখনও শিশু। দারিদ্র্যের সাথে পাল্লা দিয়ে চলছে তার জীবন, ফলে অনিশ্চিত চিকিৎসা আর ভবিষ্যৎ। কুড়িগ্রাম প্রতিনিধি MS সাগরের তথ্য ও চিত্র জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। হতদরিদ্র আজিমুদ্দিন ও আছিয়া বেগমের 3 ছেলে মেয়ের মধ্যে বড় আছরউদ্দিন ওরফে ছমির। প্রতিনিয়ত দারিদ্র্যের সাথে যুদ্ধ করা ছমিরের চিকিৎসার অভাবে শরীরের সাথে ঘটেনি মানসিক বিকাশও। অন্য ভাই বোনদের জীবন স্বাভাবিক হলেও তার জীবন যেন এখনো আটকে শিশুকালে। বয়সের কারণে শরীরে বাসা বাঁধছে নানা অসুখ বিসুখ। অর্থাভাবে চিকিৎসা তো দূরের কথা, ঠিকমতো জোটে না খাবার। পাড়ার শিশুদের সাথে খেলাধুলা করেই কাটে ছবিরের সময়। ঠিক মতো চিকিৎসা পাতি করা হয় আর ছোট থেকে এরকম খাটাখাট হয়ে থাকা, চিকিৎসা করার মতো সমর্থন নেই। বয়স 30-এর উপরে, এখন ওই শিশুর মতোই চলাফেরা করে। দিনে হয়তো 2-1 ওর মা যা দেয়, শাক পাতা টুকায় তাই খায়। আর্থিকভাবে অন্তর্গত সরকার যদি একটু সহযোগিতা করতে চায় তাহলে একটু ভালো হতো।
বছরে একবার সরকারি মানবিক আর্থিক সহায়তা আসে জানিয়ে ছবিরকে সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। মৎস্যসেবা অফিসে সাধারণত যারা দুরারোগ্য ব্যাধি আক্রান্ত বা সোশ্যালি যারা হ্যান্ডিক্যাপ পিছিয়ে আছে তাদেরকে বরাদ্দ সাপেক্ষে তাদেরকে কিছু সাহায্য করা হয় এককালীন আর কি। ছেলেটা যদি মানসিক প্রতিবন্ধী হয় সেটা ডক্টরের সার্টিফিকেট নিয়ে প্রতিবন্ধী ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারে আর কি। মানবিক দিক বিবেচনায় অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকার ও বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশব্যাপী ক্যাশলেস লেনদেনে কিউআর কোডের ব্যবহার দ্রুত বাড়াতে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ট্রেড লাইসেন্স নবায়ন এবং গ্রহণে অবশ্যই কিউআর কোড বাধ্যতামূলক করে এরই মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রাজধানীর একটি হোটেলে মোবাইল অপারেটরদের আন্তঃব্যাংকিং লেনদেন বিষয়ক অংশীজনদের সাথে আলোচনা অনুষ্ঠানে গভর্নর বলেন, লেনদেনের ক্ষেত্রে অনেক ডিজিটাল প্রক্রিয়া আসার পরও এখনও প্রতি বছর 10% হারে বাড়ছে নগদ অর্থের চাহিদা, যা কমিয়ে আনতে কাজ করছে সরকার। বাংলাদেশ ব্যাংক ডিজিটাল লেনদেন এমন পর্যায়ে নিয়ে যেতে চায় যেখানে রিকশাওয়ালা, ক্ষুদ্র দোকানও বাদ যাবে না বলে মন্তব্য করেন গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, এতে করে কমে আসবে দুর্নীতিও। ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম এগুলো অপারেট করছে। আমাদের ওয়ালেট, প্রায় অনেকগুলো ব্যাংকেরই ওয়ালেট আছে যেগুলো ইন্টারনেট করছে, কিন্তু তারপরেও আমরা চাচ্ছি সামগ্রিকভাবে সবার ক্ষেত্রে প্রযোজ্য একটা ইউনিফাইড ন্যাশনাল পেমেন্ট সিস্টেম, যেটা ইনস্ট্যান্টলি এক জায়গা থেকে আরেক জায়গায়, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে, এটা আমাদের ক্যাশলেস ইকোনমির জন্য একটা বিশালভাবে সহায়ক হবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জয়পুরহাটের হিমাগারে লাখ লাখ বস্তা আলু নিয়ে বিপাকে পড়েছে কৃষক ও ব্যবসায়ীরা। আলুর ন্যায্য দাম নিশ্চিতে কোল্ড স্টোরেজ গেটে কেজি প্রতি 22 টাকা দাম নির্ধারিত থাকলেও বিক্রি হচ্ছে না সেই দামে। কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় প্রায় 44,000 হেক্টর জমিতে আলুর চাষ হয়। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হিমাগারে মজুত করেন চাষি ও ব্যবসায়ীরা। কিন্তু এখন পর্যন্ত আলুর দাম না বাড়ায় লোকসান গুনেই চলেছেন তারা। জেলার 21টি হিমাগারে আলু মজুত করা হয়েছিল 2,06,766 মেট্রিক টন। এখনও মজুত রয়েছে 1.5 লাখ মেট্রিক টনের বেশি। হিমাগার থেকে সরকার নির্ধারিত 22 টাকা কেজি দরে আলু বিক্রির কথা থাকলেও সেই দাম পাচ্ছেন না কৃষক ও ব্যবসায়ীরা। আমরা তো কৃষক মানুষ, আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। সব বাদশাদের দেখছি 300 টাকা পাবো না। আমি 230 বস্তা আলু স্টোরে রাখছি, স্টোরে ন্যায্য মূল্য পাচ্ছি না। কিনে তো লস খাইছে। এখন যদি আলু নিয়ে যায় যদি, তাহলে বিক্রি করবো কোথায়? কোল্ড স্টোরের সম্ভাবনা মনে করতেছে যে আমরা নভেম্বরের 15 পরে হয়তো 50% আলু কোল্ড স্টোরে থেকে যাবে। যারা বড় কৃষক আছে আর কি, তাদেরকে একটা অবগত করছি যে তাদের কিছু আলু যেন বিক্রি করে আপাতত চাপটা একটু কমায় আর কি। আলু চাষিদের বাঁচাতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানালেন ব্যবসায়ী নেতারা। এই বছর যদি আমরা আলুর এই সমস্যাকে মোকাবিলা না করতে পারি, সরকার যদি না করে, আগামী বছর কিন্তু এর পিছনে কিন্তু ব্যাপক অর্থ ব্যয় করতে হবে, কারণ কৃষক উৎপাদন কম করবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। সরকার থেকে 22 টাকা কেজি দরে হিমাগার গেটে আলু বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই হিসাবে আলু সময়মতো উত্তোলনের ব্যবস্থা কৃষক নিচ্ছে। যথাযথ ব্যবস্থা গ্রহণ করব যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। আগামী 1 মাসের মধ্যে আলুর দাম বাড়বে জানিয়ে সরকারের নানা উদ্যোগের কথা জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা চেষ্টা করছি যে বাজারে থেকে কিছু আলু কিনে আমরা টিসিবির মাধ্যমে বিতরণের চেষ্টা করছি। টিসিবিও আলু কিনবে এবং এট দ্য সেম টাইম রপ্তানিরও লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বর্তমানে হিমাগার থেকে বের হওয়া প্রতি কেজি আলুতে 7 থেকে 14 টাকা লোকসান গুনছেন জয়পুরহাটের কৃষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। নেপালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নতুন মন্ত্রিসভায় যুক্ত হলেন 3 মন্ত্রী।
কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, সাবেক অর্থ সচিব রমেশ্বর খনালকে অর্থমন্ত্রী, আইনজীবী ওম প্রকাশ আরজালকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক কুলমাং ঘিসিংকে জ্বালানি ও সেচ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজই নতুন মন্ত্রীদের শপথ পড়ানো হবে। খবরে আরও বলা হয়, কার্কির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় থাকছেন সর্বোচ্চ 15 জন। কার্কির এক উপদেষ্টা জানান, নেপালের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করা, ব্যবসায়ী মহল সহ বিভিন্ন পক্ষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং জনগণকে কিছুটা স্বস্তি দিতে সততা ও দক্ষতায় প্রমাণিত ব্যক্তিদেরকেই বেছে নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। গত সপ্তাহে নেপালে জেনজি আন্দোলনে বিক্ষোভ সংঘর্ষে নিহত হন 72 জন। সরকারি ও বেসরকারি স্থাপনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি রুপি। লস অ্যাঞ্জেলসের পিকক থিয়েটারে জমকালো আয়োজনে ঘোষণা করা হল ৭৭তম এমি অ্যাওয়ার্ডসের বিজয়ীদের নাম। এবারের আসরে নাটক, কমেডি ও লিমিটেড সিরিজ বিভাগে জয় করেছে বেশ কিছু জনপ্রিয় অনুষ্ঠান ও তারকা। বিজয়ীদের নিয়ে চলছে আলোচনা। প্রতিযোগিতায় থাকা জনপ্রিয় শোগুলোর পেছনে ফেলে দ্য পিট জিতেছে সেরা ড্রামা সিরিজের পুরস্কার। কমেডি সিরিজে সেরা হয়েছে দ্য স্টুডিও। এই সিরিজে দুর্দান্ত অভিনয়ের জন্য সেথ রোজেন সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। লিমিটেড সিরিজ বিভাগে বাজিমাত করেছে অ্যাডোলেসেন্স। সিরিজটি জিতেছে সেরা সিরিজ, সেরা অভিনেতা স্টেফেন গ্রাহাম, সেরা পার্শ্ব অভিনেতা ওয়েন কুপার, সেরা পার্শ্ব অভিনেত্রী এরিন ডোহার্টি, সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকারের পুরস্কার। অনুষ্ঠানে প্রয়াত অভিনেতা ম্যালকম জামাল ওয়ার্নারকে শ্রদ্ধা জানিয়ে ইন মেমোরিয়াম পর্বের সূচনা করেন তার সহ অভিনেত্রী ফেলিসিয়া রাশাদ। এছাড়া টেড ড্যানসন ও মেরি স্টিন বার্জেন গ্রহণ করেন বব হোভ হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৌতুক শিল্পী নেইট বার্গাজে। অনুষ্ঠিত হয়ে গেল হামদর্দ পাবলিক কলেজের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন অনুষ্ঠান। রাজধানীর বাংলা মোটরে হামদর্দ প্রধান কার্যালয়ের ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয় কলেজের শিক্ষক ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এতে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হয়ে সমাজ ও মানুষের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান তিনি। এ সময় কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক কামরুন নাহার হারুন সহ হামদর্দ ল্যাবরেটরিজের পরিচালক, কলেজের গভর্নিং বডির সদস্য, অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এবার খেলার খবর, শুরুতেই এশিয়া কাপ। এশিয়া কাপের ম্যাচে ওমানের কাছে টস হেরে ব্যাটিং করছে সংযুক্ত আরব আমিরাত। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 5 উইকেটে 172 রান। প্রতিযোগিতার সুপার 4-এ ওঠার জন্য দুই দলের জন্যই জয় পাওয়া জরুরি, কারণ নিজেদের প্রথম ম্যাচে দু দলই হেরেছিল। আবুধাবির জায়েদ স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করেন আলিশান সারাফু এবং অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। 11 ওভারে দলীয় 88 রানে সাজঘরে ফেরেন সারাফু। বিদায়ের আগে 38 বলে 51 রানের চমৎকার ইনিংস খেলেন তিনি। 2 রানের পুঁজিতে আসিফ খান বিদায় নিলেও ঠিকই 50 তুলে নিয়ে দলকে বড় স্কোরের পথে নিয়ে যান মোহাম্মদ ওয়াসিম। 41 বলে 2 ছক্কা ও 5 বাউন্ডারিতে তিনি 50 করেন। মোহাম্মদ জোহায়েব ফেরেন 21 রান করে। এবার কিশোরগঞ্জে প্রতিভাবান ফুটবলার শফিকুল ইসলাম জিসানের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কটিয়াদীতে জিসানের বাড়িতে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দিয়ে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেন, সুযোগ পেলে প্রতিভাবান খেলোয়াড়দের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করবেন তারা। আরও জানাচ্ছেন পরাগ আরমান। ফুটবল নিয়ে দীর্ঘ সময় জাগলিং করে তাক লাগিয়ে দেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদীর 5ম শ্রেণীর শিক্ষার্থী শফিকুল ইসলাম জিসান। পায়ে ফুটবল নাচানো দেখে এলাকাবাসী তার নাম দিয়েছে খুদে ম্যারাডোনা হিসেবে। জিসানের জাগলিং শৈলী দেখে মুগ্ধ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও জানালেন এমন প্রতিভাবানের পাশে দাঁড়ানোর কারণ। যেখানে আমরা প্রতিভাবান খেলোয়াড় দেখব সেখানেই আমরা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাদের কাছে ছুটে যাব এবং তাদের সকল দায় দায়িত্ব ইনশাআল্লাহ আমরা নিব। এর আগে চাঁদপুরের ফুটবলার সোহান, উত্তরার রিয়াদ, নারায়ণগঞ্জের দাবারু মুনতাহাকেও সহযোগিতা করেন তারেক রহমান। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলেন, প্রতিভা খুঁজে পেতে নতুন করে ক্রীড়া কার্যক্রম শুরু করেছে তার দল। আমরা নতুন করে স্পোর্টস নামে একটি কর্মসূচি হাতে নিয়েছি। সেখানে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায় থেকে বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসের যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে আমরা সংরক্ষণ করে আমরা তাদেরকে বিকেএসপিতে
তাদের পড়াশোনা এবং তাদের যে খেলাধুলার সকল দায় দায়িত্ব সরকার বহন করবে। এদিকে জিশানের আশা, বড় হয়ে একদিন তিনি জাতীয় দলের জার্সিতে দেশের হয়ে মাঠ মাতাবেন। আমার স্বপ্ন হয় যে বাংলাদেশের জাতীয় দল আমি খেললে আমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চাই। দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা এমন প্রতিভাবান খেলোয়াড় খোঁজার কার্যক্রম নিয়মিত চলবে বলে জানান আমিনুল হক। পরাগামান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। তরুণদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান প্রধান উপদেষ্টার। 12 তরুণ পেল ইউথ অ্যাওয়ার্ড। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি ভোট বানচালের মাস্টার প্ল্যান। অভিযোগ রিজভির। গণতন্ত্রের পথে উত্তরণে দেরি হলে বিপদগ্রস্ত হবে দেশ, আমির খসরু। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবি জামাতের। 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ সহ সারা দেশে 3 দিনের কর্মসূচি ঘোষণা। গত 3 মেয়াদের একতরফা জাতীয় নির্বাচনে সাবেক 3 সেনাপ্রধানের নৈতিক দায় ছিল। ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে সাংবাদিক মাহমুদুর রহমান। কাল সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত বাংলাদেশ ও ভারতীয় প্রকৌশলীদের বেতন বৈষম্যের প্রমাণ পেয়েছে দুদক। টেন্ডার অনিয়ম, মালামাল বিক্রি সহ কয়েকটি অভিযোগের অনুসন্ধান শুরু। এবং সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক অবরোধের দ্বিতীয় দিনে সরকারি অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। বাগেরহাটে হরতাল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।